আর এবার আসবো সেই খবরে, যদি সিএ আজকে লাগু না হতো তাহলে নিঃসন্দেহে এই অনুষ্ঠানের প্রথম শিরোনাম, প্রথম হেডলাইন হতো তা নিয়েই। সেটা হচ্ছে এই স্টুডিও থেকে যার ছবি, যার ফুটেজ আমরা আইডেন্টিফাই করেছিলাম, জিয়াউদ্দিন মোল্লা সহ দুজনকে সিবিআই গ্রেফতার করলো সন্দেশখালী কাণ্ডে। আবার বলছি, সন্দেশখালী কাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতার জিয়াউদ্দিন মোল্লা সহ দুজনকে। পরের প্রতিবেদন। সন্দেশখালী কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর সিবিআই এর প্রথম গ্রেফতার। শেখ শাহজাহানের ডান হাত ও তৃণমূলের পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লাকে গ্রেফতার করল সিবিআই। সেই সঙ্গে গ্রেফতার করা হলো শাহজাহান মার্কেটের ম্যানেজার দিদার বক্স মোল্লা এবং শেখ শাহজাহানের শাগরেদ ফারুক আকুঞ্জিকে। সিবিআই সূত্রে খবর, সন্দেশখালীতে ইডি ও সিআরপিএফ এর উপর হামলার ঘটনায় জড়িত শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই তিনজন 5ই জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই সময় ঘটনাস্থলেই ছিলেন শেখ শাহজাহানের ডান হাত বলে পরিচিত এই জিয়াউদ্দিন। এবিপি আনন্দর ক্যামেরার সামনে ইডির বিরুদ্ধে সরব হন তিনি। ইডি সিবিআই আগে চিঠি দেবে, তার যদি কোনো প্রয়োজন থাকে কেন এভাবে তাকে হেনস্থা করা হবে? তাকে ডাক না করে কেন এলো? ইডি সিবিআই চিঠি না দিয়ে কেন আসবে? শেখ শাহজাহানের সঙ্গে তার পুরনো ফুটেজ দেখে এবিপি আনন্দ জিয়াউদ্দিনকে শনাক্ত করে। এরপরেও এবিপি আনন্দর ক্যামেরার সামনে শেখ শাহজাহানের হয়ে সওয়াল করতে শোনা যায় তৃণমূল নেতা জিয়াউদ্দিনকে। শেখ শাহজাহান রেশন দুর্নীতি কেন একটা শুকনো ঘুঁটার সঙ্গেও যুক্ত নেই, উনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নেই, কোনো প্রমাণ করতে পারবে না রেশন দুর্নীতি। এরপর ইডির ওপর হামলার ঘটনায় এফআইআর করে তদন্তে নামে সিবিআই। সোমবার জিয়াউদ্দিনকে তারা ডেকে পাঠায়। সকাল 11:30 থেকে দীর্ঘক্ষণ জেরার পর জিয়াউদ্দিনকে গ্রেফতার করা হয়। কিন্তু প্রশ্ন উঠছে, তৃণমূল নেতা জিয়াউদ্দিনকে পুলিশ এতদিনে গ্রেফতার করতে পারেনি কেন? ওখানে যে দুর্নীতি আর অপশাসন আর অত্যাচার চলেছে তাতে যারা যুক্ত এবং ইডির উপরে যারা হামলা করেছিল কয়েকশো লোক, এ সমস্ত অপরাধীদেরকে ধরতে হবে, কারণ এরা শাহজাহানের সব শাগরেদ। ওখানকার মানুষ আজকে হাহাকার করছে এই লোকগুলোর জন্য, এরা যেন একজনও না বাঁচে, সবাইকে আইনের মধ্যে নিয়ে আসতে হবে, সেই প্রসেস শুরু হয়েছে। পুলিশের ঘেরাটোপে থেকে সব বাঘ হয়েছিল, লুটের পর লুট করেছে, বাহিনী নিয়ে লুট করেছে। 56 দিন পুলিশে ঘেরাটোপে ছিল, তারপর ধরা পড়েছে। ধরা পড়ে এবার একে একে তিনি তাদের সঙ্গীদের নাম বলে দিচ্ছেন, যে সঙ্গীদের সবাই জানে, পুলিশ সবাই দেখেছে ভিডিওতে। কালকে শুভেন্দু অধিকারীরা বা সুকান্ত বাবুরা যার যার নাম বলবে, সিবিআই পরের দিন তাদের ডাকবে। এটা বা সিবিআই হয়তো নামগুলো আছে, ওরা জানবে কি করে? এটা এক্সপেক্টেড না যে পলিটিক্যাল পার্টির যেটা বলবে পরের দিন সিবিআই তাই করবে। এলাকায় শেখ শাহজাহানের সেকেন্ড ইন কমান্ড বলে পরিচিত ছিলেন জিয়াউদ্দিন। এবার শেখ শাহজাহান ও তার শাগরেদদের মুখোমুখি জিজ্ঞাসাবাদে কি ইডির ওপর হামলা নিয়ে নতুন তথ্য সামনে আসবে? সেটাই দেখার। আবির দত্ত, ব্রতদীপ ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বৈশান্ত, প্রশ্ন একটাই যে পুলিশ এতদিন দেখেনি কেন? তার কারণ সেই সময়ের যে ফুটেজ সমস্ত চ্যানেলে, সেটা লিড করেছিলেন এই জিয়াউদ্দিন মোল্লা। আমি যতদূর জানি যে শিবু হাজরা, উত্তম এবং শাহজাহান, এই 3টে অ্যারেস্টই রাজ্য পুলিশ করেছে। এখন আজকে একটা লোককে ইন্টারোগেশনের জন্য ডেকে অ্যারেস্ট করা হয়েছিল। লোক না, পদাধিকারী আপনাদের দলে। আপনি পার্টির লোক আপনারা বলতে চাইছেন, আমি বলছি একটা কি ঘটনা। এবং ফুটেজ আছে সেদিন যে বিক্ষোভটা, যেদিন ইডি মার খেলো, যেদিন সংবাদ মাধ্যম মার খেলো, সেই বিক্ষোভটা লিড করছিলেন, ফুটেজ আছে। না, সে তো আপনি দেখালেন এক্ষুনি। আমি বলছি যে কি মামলা এটা? সরকারি কর্মচারী তার কাজে গেছে, সেই কাজে বাধা দান করেছিলেন, তার জন্য তাকে ডাকা হয়েছিল, ডেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি বলছি ইডি অফিসার, সিআরপিএফ এর মাথা ফাটান। আপনি তো ওটাকে আপনি অট্টহাস্য এসে মানে না, আমি বলছি এটা কি মামলা? সরকারি কর্মচারী। আমি বলছি ধরে নিন রাজ্য সরকারি কোনো কর্মচারী বা পুলিশ কর্মীর সঙ্গে হতো। আরে আপনাকে আমি কত শোক মামলা দেখাবো, রোজ তো আমরা করি, যে এই কাজ করতে গিয়ে সরকারি কাজের বাধাদান হয়েছে, বিজেপি শাসিত রাজ্যে হয়েছে, বিজেপি পার্টির লোকেরা করেছে, কত ঘটনা হয়েছে। আপনি কটা ঘটনা নিয়ে এই ঘন্টাখানেক করেন? না, এই জন্য কি বলছেন আপনি এরপর বলবেন যে সন্দেশখালী নিয়ে, যেটা আপনাদের মূল কথা, যেটা বলতে চান কিন্তু বলতে পারেন না, যে সন্দেশখালী কেন উচ্চারণ করা হবে সংবাদ মাধ্যমে। বিজেপির যারা অ্যাডভাইজার তারা বলছিল কেন সন্দেশখালী আলোচনা হচ্ছে না, কেন সিএএ নিয়ে নবাবের জন্য জবরদস্তি কেন আলোচনা হচ্ছে? দিনের পর দিন তোমার এই চ্যানেলে বলে গেছি, চেষ্টা করবেন বলুন তো, প্ল্যাটারে যেভাবে আমরা খাওয়ার নিয়ে এইভাবে জিয়াউদ্দিন মহিলাদেরকে পিক এন্ড চুজ করতে নিজের হাওয়াসের জন্য, একে তোলা কেন হবে না?
কারণ বলবেন তো, কারণ আগে তো মমতা ব্যানার্জি ধুতি টেনে তুলেছিল যে তাদেরকে দলে নিয়ে নিয়েছিলেন, সেইটাই হবে এদের কথার জন্য। তবে আমরা সংবাদ মাধ্যমে কি দেখলাম, শেখ শাহজাহানের স্কুল লিভিং সার্টিফিকেট হচ্ছে বাংলাদেশের স্কুল লিভিং সার্টিফিকেট, ধুতি আর স্কুল সার্টিফিকেট এক জায়গাতে থাক, ধুতি নিয়ে কেউ ভোট করাতে হবে। আমি শুধু বলছি যে একটু আগে ফিরহাদ হাকিম সাহেব বললেন যে সিবিআইডি সব পাঠায়, বিজেপির নেতারা বললে পাঠায়। আমি জানি না, ফিরহাদ হাকিম সাহেব জানে বোধহয়। আমি তো আপনার সাথে দেখলাম যে তাপসবাবু বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় পাঠায়, আপনার সাথে বলছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ওটা বলেনি বলুন। তাহলে কংগ্রেসের নেতাদের ডাকলে তখন সিবিআই খারাপ হয়ে যায়, আর তৃণমূলকে ধরলে তখন সিবিআই ভালো হয়ে যায়। বলছি 40টার উপরে মামলা দিয়েছিল শাহজাহানকে, 40টার উপরে পুলিশ। আপনি বলুন তো 11 বছরে এই যে খুনের মামলা, ধর্ষণের মামলা থাকা সত্ত্বেও তাকে অ্যারেস্ট করেন কেন? এক, দুই, একদম 43টা মামলা, 56 দিন পরে অ্যারেস্ট করলেন। 43টা মামলা স্বয়ং কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বিস্ময় প্রকাশ করেছিলেন। 56 দিন পরে অ্যারেস্ট করলো, 56 দিন পরে অ্যারেস্ট করার পরে দল বহিষ্কার করলো। তারপর আবার দেখুন স্ববিরোধিতা, দল যাচ্ছে আপনার আমার ট্যাক্সের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে তাকে বাঁচাতে। একজনকে বহিষ্কার করছে, তাকে আবার বাঁচাতে যাচ্ছে কে? ট্যাক্সের টাকা খরচা করে আমাদের আপনার। স্ববিরোধিতা নয়, স্ববিরোধিতা। 43টা মামলার পরেও শাহজাহান গ্রেফতার হয় না, আর দিনকে ফুটেজে দেখার পরও পুলিশ ধরে না। দেখুন সুমনদা, আমি মানে রাজ্য সরকারের যে ভূমিকা সেটা তো অবশ্যই নক্কারজনক এবং সেটা কোর্ট পর্যন্ত ভর্ৎসনা করেছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি ভাবুন যে কেন্দ্রীয় সরকারের সিবিআইয়ের রোলটাও আপনাকে কিন্তু বিচার করতে হবে। যে আমার প্রথমত ইডির ওই রকম মার খাওয়ার পরে ওই দিনের বিকেলবেলা ইডির রেড করা উচিত ছিল। কেন 19 দিন পর? 19 দিন। আমি আবারও বলছি, ইডির অফিসাররা মার খাচ্ছে, কেন্দ্রীয় সরকার বসে দেখবে? কেন্দ্রীয় সংস্থা কেন সেদিনই বিকেলবেলা গিয়ে রেড করলো না? এবং দ্বিতীয় যেটা, যে আদালতে যে গড়িমসি ইডিটি আমরা দেখেছি, এবং একই সাথে আপনাকে বলতে চাই যে আপনার পোস্ট ইলেকশন ভায়োলেন্সে কলকাতা হাইকোর্ট মানে কিন্তু সিবিআই তদন্ত করার দায়িত্ব দিয়েছিল। আপনি জানেন সিবিআই যেভাবে তদন্ত করেছে, তৃণমূলের যারা ভোট লুট করেছিল, বিজেপির কর্মীদেরকে মেরেছিল, একের পর এক বিজেপি কর্মী, মাত্র 5 দিনে 35 জন বিজেপি কর্মী মারা গেছে, যেটাকে আমি মনে করি জেনোসাইড। তারপরেও সিবিআই কি কার্যকারী ভূমিকা নিয়েছে? কয়জন তৃণমূল নেতাকে অ্যারেস্ট করেছে? কয়জন জেলে আছে? কয়জন বিজেপির অ্যাডভাইজার হয়ে গেছে? আমি বিজেপির অ্যাডভাইজার হয়ে গেছে, বুঝতে পারছেন না? উনি তো ক্রিটিসাইজ করছে। আমি জানি না বৈশানাথ দা সিবিআই লয়ার কিনা, কিন্তু বেশ আমি এখান থেকে আমার পরের প্রতিবেদন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অর্জুন সিং। একদিকে বিদ্রোহ আর একদিকে অভিমান। অর্জুন সিং বলছেন আমায় ধোঁকা দেওয়া হয়েছে, বিজেপি ছেড়ে তৃণমূলে আসা আমার ভুল হয়েছিল। অন্যদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তার গলায় অভিমানের সুর। পরের প্রতিবেদন। দল প্রার্থী না করায় ক্ষুব্ধ অর্জুন সিং। টিকিট না পাওয়ার পর প্রকাশ্যেই বলছেন বিজেপি ছেড়ে তৃণমূলে আসা কিছুটা হলেও ভুল সিদ্ধান্ত ছিল। সেটা কিছুটা ভুল তো হয়েছে, কি করে বলবো, আমাকে ওই যোগ্য মনে করা হলো না, তাই জন্য তো ভুল তো কি অভিমানী? একটু অভিমানী। কেন? এতদিন ধরে খেটেছি, 3 বছর ধরে, নিশ্চয়ই একটা কিছু ভেবে একটা গোল আমরা সেট করিনি, যেহেতু আমি সেই চান্সটা পাইনি, অবশ্যই একটু অভিমানী তো ডেফিনেটলি একটু খারাপ তো লাগবেই। রবিবার একজন বলেছিলেন তিনি শকড, আর সোমবার আর একজনের কথায় ঝরে পড়ল অভিমান। রবিবার ব্যারাকপুরে পার্থ ভৌমিককে লোকসভা ভোটে প্রার্থী ঘোষণা করে তৃণমূল। তারপরই ব্যারাকপুরের সাংসদ প্রকাশ্যে বলেন ধোঁকা দেওয়া হয়েছে তাকে। দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না। বললাম তো এটা একরকম বিচার ট্রাস্ট হয়েছে, এইরকম ধোঁকা দেওয়া হয়েছে, এটা ঠিক হয়নি। এরপর থেকেই জল্পনা শুরু হয়, তবে কি বিজেপিতে ফিরছেন অর্জুন সিং? আমি এইটুক জানি কি আমিও একজন মানুষ, আমারও সেন্স আছে, আমারও দুটো চোখ আছে, দুটো কান আছে, একটা নাক আছে, একটা মুখ আছে, আমারও সব বোঝা শক্তি আছে, তো সেই শক্তি নিয়েই আমাকে কাজ করতে হয়।
মুখে বন্ধু বললেও এদিন আকারে ইঙ্গিতে একাধিকবার ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে কটাক্ষ করতেও শোনা যায় ব্যারাকপুরের সাংসদকে। পার্থর প্রতিশ্রুতির উপরে আমাকে রাজনীতি করতে হবে, তার থেকে ভালো নাই করবো। আপনি কালকে কি ওনার বাড়িতে যাবেন? হ্যাঁ যাবো তো। দলের লোক দলের কথা বলতে যাবো, আবার কি বলতে যাবো? তো দলে আছে এখন। ভক্ত মানুষের থাকেই, যে এতদিন পার্টি করেছে তার ক্ষোভ থাকা স্বাভাবিক। দলের থেকে অন্য কোনো পদ এক্সপেক্ট করছেন, আশা করছেন? না না, এই এমপিটাই পেলাম না, আবার অন্য কি এক্সপেক্ট করবো? অর্জুন সিং এর পাশাপাশি লোকসভা নির্বাচনে টিকিট না পাওয়ায় অভিমানী অভিনেত্রী ও তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও 2021-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিয়েই বাঁকুড়া থেকে প্রার্থী হন অভিনেত্রী সায়ন্তিকা, কিন্তু জিততে পারেননি। তবে বাঁকুড়ার মাটি কামড়ে পড়েছিলেন। রবিবার ব্রিগেডের জনসভা থেকে তৃণমূলের লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার সময় দেখা যায় বাঁকুড়ার প্রার্থী করা হয়েছে তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীকে। আর প্রার্থীদের নাম ঘোষণার পরই দেখা যায় ফোন কানে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছেন সায়ন্তিকা। জানা থাকলে যে তুমি এই কারণে পেলে না, সেটা যদি আমার কাছে একটা কমিউনিকেশন হয়ে থাকতে পারতো তাহলে হয়তো ভালো হতো, তাহলে হয়তো টিকিট অ্যানাউন্স হয়ে যাওয়ার পর হয়তো মন খারাপ হতো না বা খারাপ লাগতো না। শেষ অবধি কি হয় খুব তাড়াতাড়ি তা বোঝা যাবে। সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী, মুন্না অগ্রওয়াল, এবিপি আনন্দ। বৈশাখদা, যে কোনো নির্বাচনে যে কোনো রাজ্যে যে কোনো দলের টিকিট না পেলে ক্ষোভ বা অভিমান নতুন কিছু নয়, সে তো নিয়ে আপনি বলবেন, কিন্তু আমার খটকাটা সম্পূর্ণ অন্য জায়গায়। যে গতকালকে ব্রিগেডের অন্যতম স্লোগান ছিল যে বহিরাগতদের বিসর্জন, তারপরে দেখলাম যে ইউসুফ পাঠান, কীর্তি আজাদ এরা সব টিকিট পেল। আপনি ভারতবর্ষের একটা যে কোনো উদাহরণ দিন যে অন্য কোনো রাজ্যে, উত্তরপ্রদেশ, গুজরাট বা মেঘালয় বা হরিয়ানা, একটা উদাহরণ দিন স্বাধীনতার পর থেকে যে একজন কৃতি বাঙালি, তিনি বাঙালি লেখক হতে পারেন, বাঙালি কবি হতে পারেন, বাঙালি ক্রিকেটার হতে পারেন, যে রাজ্য সেই রাজ্যে লোকসভার টিকিট পেয়েছে। আমি বলছি যদি একটা উদাহরণ দিতে পারেন তাহলে বুঝবো যে সত্যি সত্যি তৃণমূল একটা ট্রেন্ড ফলো করছে, নয়তো জয় বাংলা, বাংলা রশ্মিতা, বাংলায় কি সেলিব্রিটি বা কৃতি মানুষ কম পড়িয়াছে? কেন কীর্তি আজাদ বা ইউসুফ পাঠান? শত্রুঘ্ন সিনহা। আমি একটু বলবার সময় চিয়াচালে বললাম, না 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 কেউ যাবেন, আপনি বলুন। আমি বলছি যে ভাগ্যিস সুকান্ত এত কথা বলছিল, সুকান্তকের মতো ছবিতে জুতো পেটা চটি পেটা হয়নি। বিজেপি পার্টির ইলেকশনে টিকিট নিয়ে আমরা ছবি দেখেছি, পৌরসভায় টিকিট দেখেছি যে জুতো পেটা করছে, ছবির ওপরে সুকান্ত চটি মেরে যাচ্ছে, নিজের লোক পাঠিয়েছিলেন বিজেপি। আমি তো শুরুতেই বলে দিলাম যে অর্জুনের প্রসঙ্গটা নিশ্চয়ই বৈশ্বনাথ দা আমাদের উদাহরণ দেবেন যে পশ্চিমবঙ্গের বাইরে কোনো রাজ্যে কোনো বাঙালি কৃতি মানুষকে লোকসভার প্রার্থী করা হয়েছে, বলতে পারবেন না। দেখুন, আমি একটা কথা বলছি যে বাঙালিদের যে আত্মসম্মান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই করেছেন, যেভাবে বাঙালিকে বারবার গোয়ায় গেছিলেন, গোয়ায় বাঙালি প্রার্থী করেছিলেন। কোথায়? ত্রিপুরাতে বাঙালি প্রার্থী হয়েছে। না না না, আমি বলছি পশ্চিমবঙ্গের বাঙালি, ঠিক যেরকম আপনি অন্য রাজ্য থেকে কীর্তি আজাদ কিংবা ইউসুফ পাঠানকে আনছেন। দলের স্ট্র্যাটেজি কি হবে সেটা যদি স্ট্র্যাটেজি না, বাঙালিদের তো বলতে হবে। আরে আমি বলছি যে দেখুন, আমি সবসময় বাঙালিটা ব্রড অর্থে দেখি। আপনারা জানেন যে আমরা এত বছর আমাদের কাছে সঞ্জীব গোয়েঙ্কা কিংবা হর্ষ নেউটিয়া, ঋষি মোদী, এদের বাঙালি যারা বাংলায় কাজ করেছেন, আমি সংকীর্ণ অর্থে বাঙালি ধরিই না। কিন্তু আমি বলছি যে আমি রাজ্যসভায় পাঠাচ্ছি কেডি সিংকে। ইনফ্যাক্ট ঘটনাচক্রে আজকে অ্যালকেমিস্টের 10,29,00,000 তৃণমূলকে দিতে হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। শত্রুঘ্ন সিনহা, যার গোটা জীবনের নিকনেম হচ্ছে বিহারী বাবু, নিঃসন্দেহে আমাদের কাছে সম্মানের, আমি তার ফ্যান, কিন্তু ইস্যুটা তা নয়। ইস্যুটা হচ্ছে তাকে আমি দুবার বাংলা থেকে টিকিট দেবো কেন? অথবা এরকম উদাহরণ এই দেশে আছে যে অন্য রাজ্যে কৃতি বাঙালিকে লোকসভার টিকিট দেওয়া হয়েছে, আমার তো মনে পড়ছে না। শুনুন না, দেখুন, এটা বিশ্লেষণের আগেও আমি কমেন্ট করতে চাই, সেটা হলো যে তৃণমূল কংগ্রেসের এই অবস্থানটা কিন্তু একদম কার্যত দ্বিচারিতা। তার কারণটা হলো তৃণমূলের বিরুদ্ধে বলেন। তৃণমূল কংগ্রেস একদিকে বাংলা বাঙালির অস্মিতার কথা বলবে, আর আরেক দিকে যারা বাংলা ভাষাটা পর্যন্ত জানে না তাদের প্রার্থী করবে। ইউসুফ পাঠান বাংলা ভাষা জানে না, মানে শত্রুঘ্ন সিনহা বাংলা ভাষা জানে না, তারপরে যে নতুন কীর্তি আজাদ কেনেছে বাংলা ভাষা জানে না। তাহলে বাংলা ভাষা জানে না, বাংলা কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, তাদেরকে প্রার্থী করতে। কালকে আমাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, মানে আমি বলছি বাংলার পলিটিক্সের অয়া কখন জানেন কিনা এই দুজন। এই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাওয়া করবে যে পশ্চিমবাংলায় কি সত্যি বাঙালি নেই?
যে আপনি একটা বাঙালি প্রার্থী দিতে পারলেন না? মানে আমি হচ্ছে বাংলায় সংস্কৃতিতে আছেন, আমি বাংলা ভাষাভাষী বলছি না, যে বাংলার দীর্ঘদিন ধরে আছে লক্ষ্মীরতন শুকনার মতন মানুষ বা আরো যারা আছেন কৃতি মানুষ, তাদের কি আপনি প্রার্থী করতে পারছেন না? আপনাকে বিহার উত্তরপ্রদেশ থেকে আনতে হচ্ছে। কিন্তু আমি বলছি শুভময়দা, আমার প্রশ্নটা আমার শুনি, আমি বলছি পশ্চিমবাংলার কোন একজন মানুষকে বিহারের 40টা আসনের মধ্যে একটা আসন দিয়েছে, উত্তরপ্রদেশে 80টা আসনের মধ্যে একজন বাঙালিকে আমি 50-এর দশকে হারীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছাড়া আর কোনো এরকম উদাহরণ নেই। কেন আমি বলছি এটা এই ট্রেন্ড নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কেন তাহলে কৃতি বাঙালিরা অন্য রাজ্য থেকে অন্য দলগুলো বা তৃণমূল কংগ্রেস যখন অন্য রাজ্যে লড়তে চায়, কেন তো সেই রাজ্যের মানুষ বাঁচবেন, কৃতি বাঙালিদের বাঁচবেন? বাঙালিদের পার্টি তো, বাঙালি অস্মিতা। আমি ঠিক এইখানে শুভময়দার কাছে আসবো। শুভময়দা, একটা হচ্ছে কেউ বলতে পারেন যে KKR এ ইউসুফ পাঠান ছিলেন, খুব ভালো কথা, পেশাদারি, কোটি কোটি টাকা নিয়ে এরা খেলেন। আমি বলছি আমার প্রস্তাব যে গ্রেগ চ্যাপেলকে, এখন তার যে আর্থিক অবস্থা দেখছি আমি ইন্টারনেটে, তো ওনাকে ভারতীয় নাগরিকত্ব দিলে নিয়েও নেবেন এবং ভারতের যে কোনো রাজ্য থেকে ভোটে দাঁড়িয়ে পড়বেন, তাকেও আনি। তিনিও তো ভারতের হয়ে কোচিং করেছেন ভারতীয় ক্রিকেট দল। মূল সমস্যার এখানে কিন্তু একটা জায়গা আছে এবং এখানে বামপন্থীদের একটা প্রশ্ন তুলতে হবে। আমরা এর আগেও দেখেছি, কিন্তু বামপন্থীরাও কিন্তু এই ধরনের ঘটনাটা ঘটিয়েছেন আর কি, যে বাইরের কিছু মানুষ তারা আমাদের এখান থেকে রাজ্যসভার প্রার্থী হয়েছেন। আমি আরো স্পেসিফিক্যালি লোকসভায় আমি বলছি, মানে একদম একটু কাছাকাছি। বিজেপির ভোট গত নির্বাচনে বোধহয় 21-21 ম্যানেজ করছিলেন কৈলাস বিজয়বর্গীয়, নিঃসন্দেহে বিজেপির খুব বড় নেতা, কিন্তু এখানে এসে মানে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা রাজর্ষি বা এনারা চালাতে পারছেন না আর কি, ওনাদের আনতে হচ্ছে। এই যে গোটা ব্যাপারটা, যে পড়াশোনার জায়গাটা, আমি বলছি তো আনা যাবে, যে ঘটনাটা ঘটানো হচ্ছে তার মধ্যে এখনকার যে উদাহরণগুলো সেগুলো আরো বেশি খারাপ। অর্থাৎ আগেও এরকম কিছু উদাহরণ হয়তো মেলানো টেলানো যায়, এটা না হলেই ভালো। আমি আসবো তার আগে দ্রুত দর্শকদের জন্য যে কেন এই প্রশ্নটা তুলতে হলো। দেখুন, এবারের লোকসভা ভোটের প্রার্থী তালিকায় বড় চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস। অধীর চৌধুরীর গড়ে তৃণমূলের বাজি, রাজনীতিতে নবাগত প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। বর্ধমান দুর্গাপুর আসনে 83 বিশ্বকাপ জয়ী দলের সদস্য আরেক প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। আসানসোলে ফের টিকিট পেয়েছেন 2022 উপনির্বাচনে জিতে সংসদে যাওয়া অভিনেতা শত্রুঘ্ন সিনহা। গুজরাটের বরোদার বাসিন্দা কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তনী ইউসুফ পাঠান। অন্যদিকে একদা বিজেপি সাংসদ কীর্তি আজাদ বিহার, ঝাড়খণ্ড ও দিল্লির পর এবার বাংলা থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন। আরেক বিহারী বাবু শত্রুঘ্ন সিনহাও এখন বিজেপি থেকে তৃণমূলে আসানসোল কেন্দ্রের প্রার্থী। 21 বিধানসভা ভোটের প্রচারে মোদি শাহ নাড্ডাদের ঘন ঘন বাংলায় আসা নিয়ে বহিরাগত তত্ত্বে নিত্যদিন বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাত তৃণমূল। লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশের পর তাদের অস্ত্রেই ঘাসফুল শিবিরকে এবার নিশানা করছে বিজেপি। আধা ঘন্টা আগে অভিষেক ব্যানার্জি ওই মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিল, বাংলা, বাঙালি, বিজেপি বাংলা বিরোধী, গুজরাট থেকে লোকেরা আসে। আরে সেই গুজরাটের ইউসুফ পাঠানকে নিয়ে যদি প্রার্থী করে দিলি, বাংলায় কি মুসলমান কম পড়ি আছে নাকি বাঙালি কম পড়িও? এবং বিহারি উত্তরপ্রদেশের লোক, এই আমাদের কীর্তি আজাদকে নিয়ে সেখানে প্রার্থী করা হলো, কেন বর্ধমানে বাঙালি নেই? এখানকার মানুষকে বলেছিলেন বিধানসভা নির্বাচনে বাংলার মেয়েকে চায়, আর তৃণমূল বাংলার ছেলেকে চায় না, এটা বোঝা গেল। এখানকার ছেলেরা সব পরিযায়ী শ্রমিক হবে, অন্য রাজ্যে গিয়ে কাজ করবে, আর অন্য রাজ্য থেকে বিজেপির কাছ থেকে নিয়ে এসে এখানে এমপি করবেন। শত্রুঘ্ন সিনহা যখন আসানসোলে দাঁড়ালেন, ওখানেও বহিরাগত শব্দটা তোলা হয়েছিল। উনি লক্ষাধিক ভোটে জিতে প্রমাণ করে দিয়েছেন যে তিনি 8-10টা বাংলার তৃণমূলের প্রার্থীর মতো তিনিও জয়ী হয়েছেন এবং বাংলার মানুষ, আসানসোলের মানুষ তাকে গ্রহণ করেছেন। আমার বক্তব্য হচ্ছে যে আমি একটু চেয়েছিলাম যে দিদি কিংবা খোকাবাবু আমার চ্যালেঞ্জটা গ্রহণ করুক। আমি অনেক দিন আগে, অনেক বছর আগে বলে দিয়েছি,
মুর্শিদাবাদে কংগ্রেস চুরমার, দিদি বলে কংগ্রেস শেষ। বাংলার তৃণমূলকে বলেছিলাম হয় দিদি কিংবা খোকা বাবু, তারা বহরমপুর লোকসভায় এসে আমার বিরুদ্ধে লড়াই করুক। যদি আমি হেরে যাই আমি রাজনীতি করা ছেড়ে দেবো। ইউসুফ পাঠানের কত গ্রহণযোগ্যতা আর অধীর চৌধুরীর কত গ্রহণযোগ্যতা সেটা এবার নির্বাচনে দেখা যাবে, ফলাফলে বোঝা যাবে। সব মিলিয়ে বহিরাগত তরজা তুঙ্গে। আশাফুল হোসেন, রাজীব চৌধুরী ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। এমনকি রাজ্যের শাসক দল কেন্দ্রীয় বাহিনীকেও তো বহিরাগত বলে, সেই অর্থে এরা বহিরাগত নন কেন? আসলে এই যে ঘটনাটা ঘটলো, এটা একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এই বহিরাগত এবং বাঙালি বা জয় বাংলা ইত্যাদি প্রভৃতি যেগুলো, সেগুলো অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত। এর মধ্যে কোনো ভালো অংশ নেই। বাংলাকে ভালোবাসা, তৃণমূল কংগ্রেসের করতে হচ্ছে বিপ্লবী শিবেন্দু শেখর রায়ের ছেলে, যার জন্য আজকে মালদার 17টা থানা অঞ্চলের 10টি অঞ্চল আজকের মালদা ভারতে আছে। সেখানে শিবেন্দু শেখর রায়ের জায়গা জঙ্গির জায়গা আছে। এই যে একটা রাজনীতির একটা ব্যক্তি ব্যাপারও আছে তো, নিজেকে প্রার্থী হতে হবে। ওই জন্য শত্রুঘ্ন সিনহা কংগ্রেস, বিজেপি, তৃণমূল। আপনি আবার অন্য উদাহরণটা দেখতেই পাচ্ছেন যে তিনি মানে কীর্তি আজাদ, যিনি আগে তিনিও কংগ্রেস থেকে বিজেপি হয়ে এলেন। শত্রুঘ্ন সিনহা আমি বলছি রাজস্বী কিন্তু পবন সিংকেও প্রার্থী করেছিল। পবন সিং যার শেষ পর্যন্ত ক্যান্ডিডেচার উইথড্রন হলো। একটা কথা শেষ করি, সেটা হচ্ছে বাঙালি বিরোধী ছিল। পবন সিং বাঙালি বিরোধী ছিল। বাঙালি বিরোধী। আরে এ তো আচ্ছা বাজারে বসেছে। আচ্ছা 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 একই প্রশ্ন যেটা আসছে, এই যে অর্জুন সিং এর ক্ষেত্রেও শুধু বাইরের থেকে আসা, ভেতর থেকে আসা নয়, হাইজেনবার্গের ইলেকট্রন বা সুকুমার রায়ের গেছো দাদা, এই যে ব্যাপারটা, এই যে তৃণমূল বিজেপি কিন্তু এটা শুধু নয়, এটা হচ্ছে ব্যক্তি প্রার্থী, তাকেই দাঁড়াতে হবে। এই যে লোকগুলো ঘুরে ঘুরে বেরিয়ে আজ এর প্রার্থী হবে, কাল ওর প্রার্থী হবে, এদের কোনো আদর্শ নেই, এদের কোনো কর্মসূচি নেই। আমি আবার বলছি শুভময়দা, এটা এই দিনে হয়তো আমাদের দেখতে হবে যে গ্রেগ চ্যাপেল শিগগিরই প্রার্থী হবে। মানে এখানে না, মানে এইখানে অনেকটা কি হয়, এই সেলিব্রিটি প্রার্থীদের দেওয়া হয় হয়তো অনেক ক্ষেত্রে দলের যে বিভিন্ন গোষ্ঠীর দ্বন্দ্ব আছে সেগুলোকে সামাল দেওয়ার জন্য, অনেক সময় দেওয়া হয় যে মানে অবাঙালি ভোটারদেরকে আকৃষ্ট করবার জন্য। কিন্তু দিনের শেষে কি এরাকে সত্যি সার্ভিস দেয়? শত্রুঘ্ন সিনহা কি 24 ঘন্টা থাকে বা সংসদের কতটুকু তার ভূমিকা থাকে? আমি বলছি তৃণমূলই বলে যে এতগুলো প্রার্থী বদল করতে হচ্ছে তাদেরই। আমি সমর কাছে শুধু একটা অংশ নিয়ে যাব। এক হচ্ছে যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তার কুলিং অফ পিরিয়ড, তার আগে সমস্ত রায় পুনর্বিবেচনা করা হোক, পুনর্বিচার করা হোক, বারবার তৃণমূল এই দাবি তুলেছে। আমি বলছি শনিবার অবধি একজন আইজি পদে ছিলেন, রায়গঞ্জ রেঞ্জের আইজি, শনিবার তার পদত্যাগ গৃহীত হলো, রোববার প্রার্থী হিসেবে যোগ হলো। আমার পরিষ্কার প্রশ্ন, এক হচ্ছে কুলিং অফ পিরিয়ড কি হলো, দুই হচ্ছে দুজন মানে তাহলে বলতে হবে যে তিনিও আইজি পদ ব্যবহার করে শনিবার অবধি যা যা সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের স্বার্থে এবং তাই জন্য পুরস্কৃত হয়েছেন। তৃতীয় প্রশ্ন হবে যে তাহলে নিশ্চয়ই আইজি পদে থাকার সময় তার সঙ্গে তৃণমূলের কথাবার্তা চলেছে, এবং চার যে তাহলে তার আইজি হিসেবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। একই বই পড়ে তো, যেটা ওখানে পড়ানো হয় নাগপুরে সেই বইটা এখানেই পড়ানো হয়, দুটো একই বই। এক্ষুন বলছিল ওনাকে আরএসএস, তো ও তো আরএসএস তো দুর্গা, একই তো ব্যাপার। তো বইটা তো তফাৎ না। আমি শুধু তার আগে আপনি একটা কথা বলেছেন তৃণমূলের, আমি বলছি ইউসুফ পাঠান হোক বাইরে থেকে হোক, যাকে আনাতে কোনো সাংবিধানিক বাধা নেই, যে কেউ প্রার্থী হতে পারে, যদি সম্মান দিতে হয়, তাকে যদি সম্মান দিতে হয় রাজ্যসভার প্রার্থী করতে পারতেন। রাজ্যসভার এতগুলো সিট ছিল, সম্মান দিতে পারতেন। অধীর ভয় পেয়েছে, আসলে কি বলুন তো, অধীর নয় দিদি ভয় পেয়েছে, দিদি বলছে চ্যালেঞ্জ করছি আমরা, আরে তৃণমূলের লোক নেই, স্কুল আরেকটু বাড়লে আমি ভয় পেয়ে যাবো। সেই জন্য আমার পরের প্রতিবেদন নিতে হবে, যেটা হচ্ছে এই প্রশ্নটা নিয়ে যে স্বেচ্ছাবসর নিয়ে রাজনীতিতে সত্যি সত্যি একটা কুলিং অফ পিরিয়ড কি দরকার। সেই দাবি যারা তুলছে তারা যে উদাহরণটা রাখলেন সেটা অন্যরকম হলো না কেন, দেখুন তো। অবসরের মাত্র কয়েক মাস আগে স্বেচ্ছাবসর নিয়ে দিন কয়েকের মধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আর এরপর থেকেই নৈতিকতার প্রশ্ন তুলে বিজেপি এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করছে তৃণমূল। কিন্তু লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশের পর একই প্রশ্নে এবার বিদ্ধ হতে হচ্ছে রাজ্যের শাসক দলকেও। কারণ পদত্যাগের পরদিনই তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন সদ্য অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে তৃণমূল অভিযোগ তুলেছে তার রাজনৈতিক সদিচ্ছা কাজ করেছে শেষ দিকে তার বিচারে। এই প্রশ্নটা আপনার ক্ষেত্রে উঠছে। দেখুন, কার ক্ষেত্রে কি প্রশ্ন উঠছে সেটা আমি এই মুহূর্তে প্রত্যেকটা বিষয় অ্যানালাইসিস করতে যাব না। আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, মাই পয়েন্ট হ্যাজ বিন ভেরি সিম্পল, যে আমার যে কাজ ছিল প্রশাসনিক কাজ সেটা আমি যথেষ্ট মন দিয়ে করেছি। দেখুন, প্রসূন বন্দ্যোপাধ্যায় বিরোধী শূন্য করবার জন্য তৃণমূলের যে কর্মসূচি সেটাকে করতে প্রাণপণ চেষ্টা করেছেন। প্রসূন বন্দ্যোপাধ্যায়কে মানুষ চেনে, জেলার যে জেলায় উনি দায়িত্বে ছিলেন এই সরকারের আমলে উনি কি করেছেন, কিভাবে আক্রমণ করেছেন সেটা মানুষের জানা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদানের ঘোষণার দিনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি বলেছেন যে আই অ্যাপ্রোচ দ্য বিজেপি এন্ড বিজেপি অ্যাপ্রোচড মি। এটা খুব ইন্টারেস্টিং। ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স। উনি তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি বা আমার এজলাসে যে সমস্ত ঘটনা শুনানি হয়েছে সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম। বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম। এই চাপানুতরের মধ্যেই 9 মার্চ আইপিএস পদে ইস্তফা দিয়ে 10 মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় যোগ দিয়ে তৃণমূলের মালদা উত্তরের প্রার্থী হয়েছেন সদ্য অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রসূন ব্যানার্জি যেদিন রিজাইন করলেন পরের দিন তৃণমূলের প্রার্থী, এক্সিস্টিং কাজ ছেড়ে বিচারক তিনি যদি অপরাধ করে থাকেন, বিজেপির লোক কাজ করছিলেন বলে, তাহলে কাজ ছেড়ে পুলিশের অফিসার তিনি এমপি পদে দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে, একই অপরাধী। ফলে তৃণমূল এসব কথা বলতে পারে না। গড়ন হিসেবে তৃণমূল আর বিজেপির গড়নটা একই। বিরোধীরা ইতিমধ্যে অভিযোগ তুলছেন যে আপনি আপনার পুলিশের কেরিয়ারকে রাজনৈতিক কেরিয়ার তৈরির জন্য শাসক দলের প্রার্থী হওয়ার জন্য ব্যবহার করলেন। ভয় পাচ্ছে, চূড়ান্ত ভয় পাচ্ছে। বিরোধীরা জানে, বিশেষ করে ওই বৃত্তে জানে যে আমার সাথে মানুষের যোগাযোগটা একদম নিজের মতো করে পার্সোনাল। আর মানুষ ভয় পেলে না কিছু আজে বাজে কথা বলে। সব মিলিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে স্বেচ্ছাবসর নিয়ে রাজনীতিতে আসা বিচারপতি থেকে পুলিশ কর্তা অরিত্রিক ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, আমি তোমার মতো অমন বাড়ি খালি রেখে চুপচাপ বসে থাকতে শিখিনি। রাজনীতিবিদরাও তেমনই, ইস্যু খালি রেখে চুপচাপ বসে থাকতে না তারাও শেখেননি। এই যেমন ধরুন সন্দেশখালী, শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর শাসক দলের দাবি এটা পুলিশের সাফল্য, আবার বিরোধীদের কটাক্ষ আসলে ধরার ইচ্ছে ছিল না, কিন্তু সংবাদ মাধ্যমের চাপ, লাগাতার বিক্ষোভ আর হাইকোর্টের গুঁতো খেয়ে পুলিশ ধরতে বাধ্য হয়েছে। এখন রাজনীতিতে এসব তাল ঠোকাঠুকি চলতেই থাকবে। সেসব মানুষের সামনে রাখতে গেলে যদি আবার কেস দেন, দেবেন। কেস দেবেন না প্লিজ। ওদিকে যাও। কেস দেবেন না প্লিজ।